প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমার ঘরে আমার স্কুলের আজকের পাঠে তোমাদেরকে শুভেচ্ছা। আজকে আমরা বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ থেকে ক্ষেত্রফল, আয়তন এবং তাপমাত্রা পরিমাপ সম্পর্কে আলোচনা করব। চলো তাহলে শুরুতেই দেখে নিই আজকের পাঠ থেকে আমরা কি কি শিখতে পারবো। আজকের পাঠ শেষে আমরা বিভিন্ন বস্তুর ক্ষেত্রফল পরিমাপ করতে পারবো, বিভিন্ন আকারের কঠিন পদার্থের আয়তন পরিমাপ করতে পারবো, তরল পদার্থের আয়তন পরিমাপ করতে পারবো এবং তাপমাত্রা পরিমাপ করতে পারবো। চলো তাহলে শুরু করা যাক। দেখো, এখানে একটি টেবিল আছে আর এখানে আছে একটি বই। এখন একটু চিন্তা করে দেখো তো, এই বইটির সমান কতগুলো বই দিয়ে টেবিলের উপরের সম্পূর্ণ অংশ ঢেকে দেওয়া যাবে। একটু ভেবে দেখো তো এটা আসলে কিভাবে বের করা যায়। তোমরা হয়তো ভাবছো যে এরকম অনেকগুলো বই এনে টেবিলের উপরের অংশে যদি এভাবে পাশাপাশি সাজিয়ে রাখা যায় তাহলে পুরো টেবিলটি ঢেকে ফেলতে কতগুলো বই লাগবে তা গুণে বের করা যাবে। হ্যাঁ, সেটা করা যায়, কিন্তু যদি এমন হয় যে এরকম ছোট টেবিল না বলে তোমাকে বলা হলো তোমার ঘরের সম্পূর্ণ মেঝে এভাবে বই দিয়ে ঢেকে দিতে হবে এবং ঢেকে দিতে কতগুলো বই লাগবে তা তোমার দেখতে হবে, তখন কিন্তু এভাবে একটি একটি করে বই রেখে হিসাব করা বেশ কঠিন হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আসলে এই যে টেবিলের উপরিভাগ, ঘরের মেঝে, এগুলো হলো এক একটি তল। এরকম কোনো তল পরিমাপ করতে হলে আমাদের সে তলগুলোর ক্ষেত্রফল পরিমাপ করতে হয়। ক্ষেত্রফল পরিমাপ করে টেবিলের উপরিভাগ বা ঘরের মেঝে বা এ ধরনের যে কোনো তল কতটুকু স্থান দখল করে আছে তা জানা যায়। কিন্তু এই ক্ষেত্রফল কিভাবে পরিমাপ করা যায় আমরা এখন সেই বিষয়টি বোঝার চেষ্টা করব। মনে করো এটি হলো তোমার টেবিলের উপরিভাগ আর এটি হলো বইটি। তুমি এভাবে অনেকগুলো বই পাশাপাশি সাজিয়ে রেখে দেখার চেষ্টা করছো যে টেবিলের উপরিভাগে এরকম কতগুলো বই রাখা যাবে। মনে করো তুমি এই কিনারা বরাবর বইগুলো সাজিয়ে রাখলে, আবার এই কিনারা বরাবর বইগুলো সাজিয়ে রাখলে। এখন দেখো, টেবিলের এই তলের পুরো পরিমাপ জানতে হলে শুধু এই কিনারা বরাবর বইগুলো সাজিয়ে রাখলেই হবে না, বরং পুরো টেবিলের উপরেই বইগুলোকে এভাবে সাজিয়ে রাখতে হবে। অর্থাৎ মোট কতগুলো বই দিয়ে এই টেবিলের উপরিভাগ ঢাকা যাবে সেটাই আমরা দেখতে চাচ্ছি। এখন দেখো, এভাবে সাজানোর পরে তুমি যদি টেবিলের প্রতিটি পাশের দৈর্ঘ্য মেপে যোগ করো তাহলে এর সবগুলো পাশের মোট দৈর্ঘ্য জানা যাবে। অর্থাৎ এভাবে যদি তুমি বইগুলোকে সাজাও তাহলে টেবিলের কিনার বরাবর এর মাপ কত তা জানা যাবে। কিন্তু আমরা পুরো টেবিলের এই তল কতটুকু জায়গা দখল করে সেটা জানতে চাই, তার মানে আমাদের এই সম্পূর্ণ মাপই জানতে হবে। এখন মনে করো এই বইয়ের সবগুলো বাহুর দৈর্ঘ্যই সমান। এখন আমি যদি মেপে দেখি তাহলে টেবিলের উপরের তলে কতগুলো বই রাখা যাবে। দেখো, টেবিলের এই কিনারা বরাবর রাখা গেছে 5টি বই, আবার এই কিনারা বরাবর রাখা গেছে 3টি বই। তাহলে সম্পূর্ণ জায়গা ভরতে কতগুলো বই রাখা যাবে? দেখো, এই বরাবর আরো 3টি বই রাখা যাবে, যেহেতু সবগুলো বরাবর আরো 3টি, এখানে 3টি, এখানে 3টি, অর্থাৎ এই টেবিলে আসলে মোট 15টি বই রাখা যাবে। তাহলে আমরা বলতে পারি টেবিলটি আসলে 15টি বইয়ের সমান জায়গা দখল করে আছে। এই যে আমরা বই দিয়ে সম্পূর্ণ জায়গাটুকুকে পরিমাপ করলাম, এখানে আমরা আসলে দেখলাম যে এই উপরের তল কতটুকু জায়গা দখল করে আছে। এই যে আমরা সম্পূর্ণ জায়গাটিকে পরিমাপ করলাম, এই সম্পূর্ণ জায়গার পরিমাপকে বলা হয় ক্ষেত্রফল। অর্থাৎ একটি সমতল পৃষ্ঠের সীমানার মধ্যে যে নির্দিষ্ট জায়গা তাই হলো কোনো ক্ষেত্রের বা কোনো বস্তুর ক্ষেত্রফল। কিন্তু এখানে আমরা সমতল পৃষ্ঠ কেন বলছি? কারণ এই টেবিলের কথাই চিন্তা করো, আমরা শুধু টেবিলের উপরের অংশটুকু মেপেছি, আমরা কিন্তু টেবিলের উচ্চতা মাপিনি, শুধুমাত্র এই সমতল অংশটুকুই মেপেছি। তাহলে পুরো ব্যাপারটি কি দাঁড়ালো? একটি সমতল পৃষ্ঠের সীমানার মধ্যে যে নির্দিষ্ট জায়গা সেটিই হলো সেই সমতল পৃষ্ঠের ক্ষেত্রফল। এখন আমরা দেখতে চাই যে কোনো সমতল পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করব। আমরা দেখেছিলাম যে টেবিলের এই কিনারা বরাবর আমরা 5টি বই বসাতে পেরেছিলাম, আবার এই কিনারা বরাবর 3টি বই বসাতে পেরেছিলাম। পরে সবগুলো বই বসানোর পরে দেখা গেল টেবিলে 15টি বই রাখা গেছে। এখন খেয়াল করো, যদি আমি এই কিনারা বরাবর যতগুলো বই বসানো হয়েছে অর্থাৎ 5টি বই এবং এই কিনারা বরাবর যতগুলো বই বসানো হয়েছে অর্থাৎ 3টি বইকে গুণ করি তাহলে গুণফল কত হয়? গুণফল হয় 15। দেখো, টেবিলের এই কিনারা বরাবর যতগুলো বই বসানো হয়েছে আবার এই কিনারা বরাবর যতগুলো বই বসানো হয়েছে সেগুলোকে গুণ করলে টেবিলে মোট কতগুলো বই রাখা যাবে তা জানা যাবে। এখন খেয়াল করো, টেবিলের এই কিনারা বরাবর একে আমরা বলতে পারি টেবিলের দৈর্ঘ্য, আর এটি হলো আসলে টেবিলের প্রস্থ। তার মানে দৈর্ঘ্য বরাবর কতগুলো বই বসিয়েছিলাম আর প্রস্থ বরাবর কতগুলো বই বসিয়েছিলাম তাদেরকে গুণ করলে আমরা টেবিলে মোট কতগুলো বই রাখা যাবে সেটি জানতে পেরেছি। অন্য কথায় টেবিলের ক্ষেত্রফল জানতে পেরেছি। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আসলে এটাই, যে কোনো সমতল পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে ক্ষেত্রফল সমান হলো সেই সমতল পৃষ্ঠের দৈর্ঘ্য গুণ প্রস্থ।
তার মানে যে কোনো সমতল পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে সেই সমতল পৃষ্ঠের দৈর্ঘ্য এবং প্রস্থকে গুণ করতে হবে। দৈর্ঘ্য এবং প্রস্থকে গুণ করলে কোনো সমতল পৃষ্ঠের ক্ষেত্রফল পাওয়া যাবে। তাহলে এভাবে বই না বসিয়ে এই টেবিলের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করতে পারি? তুমি এটির দৈর্ঘ্য বরাবর একটি ফিতা বা স্কেল দিয়ে মেপে নিতে পারো, তারপর প্রস্থ বরাবর একইভাবে মেপে নিতে পারো। যে দৈর্ঘ্য আর প্রস্থ পাবে তাকে গুণ করলে পেয়ে যাবে টেবিলের ক্ষেত্রফল। তাহলে এখন এই সূত্র ব্যবহার করে তোমার ষষ্ঠ শ্রেণীর গণিত বইটির ক্ষেত্রফল নির্ণয় করে দেখো তো কত হয়। দেখো, এটি হলো আমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বই, আর এটি হলো জ্যামিতি বক্স। ছবি দেখেই বোঝা যাচ্ছে যে গণিত বইটি জ্যামিতি বক্সের চেয়ে বেশি জায়গা দখল করে আছে। আমরা সাধারণত বলি যে এই বইয়ের আয়তন জ্যামিতি বক্সের চেয়ে বেশি। আবার মনে করো এখানে একটি ইট আছে। এখন এই ইটটি যতটুকু জায়গা দখল করে আছে, আমরা যদি এরকম দুইটি ইট নেই তাহলে সেক্ষেত্রে আরো বেশি জায়গা দখল করে থাকবে। কিংবা ধরো আমরা যদি এরকম পরপর তিনটি ইট নেই তাহলে সেটি আরো বেশি জায়গা দখল করে থাকবে। তাহলে আমরা বলতে পারি যে তিনটি ইটের আয়তন একটি ইট থেকে বেশি হবে। কিন্তু এখন প্রশ্ন হলো এই আয়তন আসলে কি? কোনো বস্তু যতটুকু জায়গা দখল করে থাকে তাকেই সেই বস্তুর আয়তন বলে। তার মানে এই ইটের ক্ষেত্রে ইটটি যতটুকু জায়গা দখল করে আছে সেটি হলো এই ইটের আয়তন। যেমন দেখো, এই ইটের ক্ষেত্রে ইটটি তার দৈর্ঘ্য বরাবর কিছু জায়গা দখল করে আছে, প্রস্থ বরাবর কিছু জায়গা দখল করে আছে, আবার উচ্চতা বরাবরও কিছু জায়গা দখল করে আছে। তাহলে কোন বস্তুর আয়তন হলো বস্তুটি সম্পূর্ণভাবে কতটুকু জায়গা দখল করে আছে সেই পরিমাপ। একটু মনে করো, আমরা টেবিলের ক্ষেত্রফল মাপার সময় কিন্তু উচ্চতা পরিমাপ করিনি, আমরা শুধু টেবিলের উপরিভাগ অর্থাৎ টেবিলের দৈর্ঘ্য কতটুকু ছিল আর প্রস্থ কতটুকু ছিল তা মেপেছিলাম। কিন্তু আয়তনের ক্ষেত্রে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা মাপতে হবে। অর্থাৎ এই ইটের ক্ষেত্রে যদি চিন্তা করো, শুধু ইটের এই উপরিভাগ না, বরং সম্পূর্ণ ইটটি কতটুকু জায়গা দখল করে আছে সেটিই হলো এই ইটের আয়তন। তাহলে আবারও বলছি, কোনো বস্তু সম্পূর্ণটি যতটুকু জায়গা দখল করে থাকে সেটিই হলো সেই বস্তুর আয়তন। তো কোনো বস্তুর আয়তন আমরা কিভাবে নির্ণয় করি? দেখো, ক্ষেত্রফলের মতো আয়তনও আমরা খুব সহজেই বের করতে পারি। টেবিলের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা টেবিলের দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করেছিলাম। তাহলে এই ইটের ক্ষেত্রে চিন্তা করে দেখো, যদি আমরা ইটের দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করি তাহলে আমরা এই ইটের ক্ষেত্রফল জানতে পারবো। কিন্তু আমি একটু আগেই বলেছি, আয়তন জানতে হলে ইটটি সম্পূর্ণভাবে কতটুকু জায়গা দখল করে আছে সেটি জানতে হবে। এ কারণে ইটের উচ্চতা কত তাও জানতে হবে, অর্থাৎ উচ্চতা বরাবর ইটটি কতটুকু জায়গা দখল করে আছে সেটাও জানতে হবে। তাহলে ক্ষেত্রফলের সাথে যদি আমি এই উচ্চতা গুণ করি তাহলে আয়তন কত তা জানতে পারবো। অর্থাৎ কোনো বস্তুর ক্ষেত্রফল এবং উচ্চতা গুণ করলে তার আয়তন কত তা জানা যাবে। কিন্তু দেখো, আমরা এই মাত্রই দেখলাম যে ক্ষেত্রফল জানা যায় দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে। তাহলে কোনো বস্তুর আয়তন জানতে হলে তার দৈর্ঘ্য এবং প্রস্থ এবং উচ্চতা গুণ করতে হবে, তাহলে সেই বস্তুর আয়তন জানা যাবে। অর্থাৎ আয়তন নির্ণয় করতে হলে আমাদের কোনো বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা গুণ করতে হবে। তাহলে দেখো, এখন যদি আমি তোমাকে জ্যামিতি বক্সের আয়তন নির্ণয় করতে বলি, তুমি খুব সহজেই আয়তন নির্ণয় করতে পারবে। ধরো তুমি স্কেলের সাহায্যে মেপে দেখলে যে তোমার জ্যামিতি বক্সের দৈর্ঘ্য হলো 20 সেন্টিমিটার, প্রস্থ হলো 6 সেন্টিমিটার এবং উচ্চতা হলো 3 সেন্টিমিটার। তাহলে এই পরিমাপগুলোকে গুণ করলে তুমি জ্যামিতি বক্সের আয়তন জানতে পারবে। অর্থাৎ আবারও বলছি, কোনো বস্তুর আয়তন নির্ণয় করতে হলে সে বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা গুণ করতে হয়। এখন দেখো, এতক্ষণ আমরা যেসব বস্তু নিয়ে আলোচনা করলাম, যেমন টেবিল, বই, জ্যামিতি বক্স, ইট, এই সবগুলো বস্তুর আমরা এদের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা পরিমাপ করতে পারি। এ ধরনের আকৃতির বস্তুগুলোকে বলা হয় সুষম আকৃতির বস্তু। তাহলে বই, জ্যামিতি বক্স, ইট এই বস্তুগুলোর আকৃতি সুষম বলে আমরা সহজেই এদের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা মেপে এদের আয়তন নির্ণয় করতে পারি। কিন্তু যদি আমাদেরকে এই ছোট বলগুলোর আয়তন মাপতে বলা হয় কিংবা এই পাথরের টুকরোগুলোর আয়তন নির্ণয় করতে বলা হয়, সেক্ষেত্রে আমরা কি করব? একটু চিন্তা করে দেখো তো কোনো উপায় বের করতে পারো কিনা। দেখো, এই পাথরের টুকরোর ক্ষেত্রে আমরা কিন্তু এর দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা মাপতে পারি না। দেখো, এই পাথরের টুকরোর আকৃতি কিন্তু সুষম নয়, এ কারণে আমরা এর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা মেপে আয়তন নির্ণয় করতে পারি না। কিন্তু আমরা একটু আগেই দেখেছি যে কোনো কিছুর আয়তন নির্ণয় করতে হলে তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা মাপতে হয়। তাহলে এ ধরনের বস্তু যেগুলোর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আমরা নির্ণয় করতে পারি না, সেগুলোর আয়তন আমরা কিভাবে নির্ণয় করব? আচ্ছা, আমি একটি পদ্ধতি বলে দিচ্ছি। এই পদ্ধতিতে আমরা যে কোনো
অসম কঠিন পদার্থের আয়তন নির্ণয় করতে পারি। অসম কঠিন পদার্থ বলতে কি বোঝাচ্ছি? দেখো, এই বল কিংবা এই পাথর এগুলো হলো অসম কঠিন পদার্থ, বা এগুলো হলো অসম আকৃতির কঠিন পদার্থ। তার মানে সরাসরি এদের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা পরিমাপ করা যায় না। তো কোনো অসম আকৃতির কঠিন পদার্থের আয়তন নির্ণয় করতে হলে প্রথমে এরকম মাপচুঙে কিছু পানি নিয়ে সেটির পাঠ নিতে হবে। যেমন দেখো, এখানে পানি আছে 30 একক। এখন মনে করো আমরা এই পাথরের টুকরোর আয়তন নির্ণয় করতে চাই। এরকম যে অসম বস্তুর আয়তন নির্ণয় করতে চাই, যেমন এই পাথরটি, সেটি সুতা দিয়ে বেঁধে এই পানির মধ্যে ডুবিয়ে দিতে হবে। তারপর আবারও পানির পাঠ নিতে হবে। দেখো, এই ছবিতে দেখো, পাথরটি সুতা দিয়ে বেঁধে ডুবানোর পরে এই পানির আয়তন হয়েছে 40 একক। দেখো, এখানে কিন্তু আমরা আলাদা করে কোনো পানি যোগ করিনি। এই পাথরের টুকরোটি সুতো দিয়ে বেঁধে এই মাপচঙের ভেতরে ফেলার কারণে পানির আয়তনের পাঠ বেশি দেখা যাচ্ছে। কেন বলো তো, কি মনে হয় তোমাদের? তার কারণ হলো, এখানে আগে যতটুকু পানি ছিল এখনো ততটুকুই পানি আছে, শুধু পানির আয়তনের সাথে এই পাথরের আয়তন এখানে যুক্ত হয়েছে। এ কারণে এই পাঠের পরিবর্তন হয়েছে। তাহলে পাথরের আয়তন আমরা কিভাবে নির্ণয় করব? পাথরের টুকরোটি পানিতে ফেলার পরে পানির যে পাঠ পাওয়া যাবে তা থেকে আগের পাঠকে বিয়োগ করলেই পাথরের টুকরোর আয়তন কত তা জানা যাবে। অর্থাৎ এক্ষেত্রে পাথরের টুকরো ফেলার পরে পাঠ হলো 40 আর আগে ছিল পাঠ 30। তাহলে 40 থেকে 30 বিয়োগ করলে যে 10 একক থাকবে, এটিই হলো এই পাথরের আয়তন। তার মানে দেখো, এখানে আসলে পানির আয়তনের সাথে পাথরের টুকরোর আয়তন যোগ হওয়ার ফলে এই পাঠের পরিবর্তন হয়েছিল। তাহলে এ থেকে আমরা যদি পানির আয়তন বিয়োগ করি, তাহলেই যে অতিরিক্ত আয়তন সেটি পেয়ে যাব, অর্থাৎ পাথরের আয়তন পেয়ে যাব। এভাবে আমরা যে কোনো অসম কঠিন বস্তুর আয়তন নির্ণয় করতে পারি। তাহলে আবারও বলছি, দেখো, যখন আমরা কোনো সুষম কঠিন বস্তুর আয়তন নির্ণয় করি, তখন আমরা সে বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা গুণ করি। কিন্তু যখন আমাদের কোনো অসম কঠিন বস্তুর আয়তন নির্ণয় করতে হয়, যার দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা মাপা যায় না, তখন আমরা এই পদ্ধতিতে মাপতে পারি। প্রথমে একটি মাপচং নিতে হবে, সেখানে একটি নির্দিষ্ট পরিমাপের পানি নিতে হবে এবং পানির পাঠ আমাদের জানতে হবে। তারপর যে অসম বস্তুর আয়তন পরিমাপ করতে চাই, যেমন এই পাথরের টুকরো বা ছোট বল, সেগুলোকে সুতো দিয়ে বেঁধে এই পানির মধ্যে ফেলতে হবে। এগুলো পানিতে ফেলার পরে যে নতুন পাঠ পাওয়া যাবে সেটি আমাদের জানতে হবে। এই নতুন পাঠের মধ্যে আসলে এই পানির আয়তনও আছে, আবার যে অসম কঠিন বস্তুর আয়তন পরিমাপ করছি তার আয়তনও আছে। এ কারণে এই আয়তন থেকে পানির আয়তন বাদ দিলেই আমরা এই অসম কঠিন বস্তুর আয়তন নির্ণয় করতে পারবো। আচ্ছা, আমরা তো এতক্ষণ কঠিন পদার্থের আয়তন নির্ণয় করা শিখলাম। আমরা সুষম কঠিন পদার্থের আয়তন নির্ণয় করা শিখেছি, আবার অসম কঠিন পদার্থের আয়তন নির্ণয় করাও শিখেছি। কিন্তু তরল পদার্থের আয়তন কিভাবে নির্ণয় করব, সেটা কি কখনো চিন্তা করে দেখেছো? দেখো, তরল পদার্থের কিন্তু কঠিন পদার্থের মতো দৈর্ঘ্য বা প্রস্থ বা উচ্চতা এগুলোর কোনোটিই নেই। তাহলে তরল পদার্থের আয়তন কিভাবে নির্ণয় করা যায়? আসলে আমরা অসম কঠিন পদার্থের আয়তন নির্ণয়ের জন্য যে মাপচং ব্যবহার করেছিলাম, সেই মাপচং ব্যবহার করেই আমরা তরল পদার্থের আয়তন নির্ণয় করতে পারি। এই ছবিতে দেখো, মাপচঙের গায়ে দাগ কাটা আছে। এই দাগ কাটা দেখেই আমরা বুঝতে পারি এখানে থাকা তরলের আয়তন কত। তোমরা হয়তো দেখেছো অনেক সময় পানির বোতলের গায়েও এরকম দাগ কাটা থাকে। ওই দাগ কাটা দেখে আমরা আসলে বুঝতে পারি বোতলে থাকা পানির আয়তন কত। আমরা তো এতক্ষণ সুষম কঠিন বস্তু, অসম কঠিন বস্তু এবং তরল পদার্থের আয়তন পরিমাপ করা শিখলাম। কিন্তু আয়তন পরিমাপের একক কি, এখন আমরা সে সম্পর্কে আলোচনা করব। আন্তর্জাতিক পদ্ধতিতে আয়তন পরিমাপের একক হলো ঘনমিটার। কিন্তু ঘনমিটার বলতে আসলে কি বোঝায়? দেখো, এখানে তোমরা একটি ঘনবস্তু দেখতে পাচ্ছ। দেখো, এখানে তোমরা একটি সুষম কঠিন বস্তু দেখতে পাচ্ছ। এর একটি দৈর্ঘ্য আছে, ধরো এর দৈর্ঘ্য হলো 1 মিটার। এর একটি নির্দিষ্ট প্রস্থ আছে, ধরো এই বস্তুর প্রস্থ হলো 1 মিটার। আবার এর নির্দিষ্ট উচ্চতাও আছে, ধরো এর উচ্চতাও হলো 1 মিটার। আন্তর্জাতিক পদ্ধতি অনুসারে 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার প্রস্থ এবং 1 মিটার উচ্চতার কোনো একটি বস্তু যতটুকু জায়গা দখল করে সেটিই হলো 1 ঘনমিটার। অর্থাৎ এই বস্তুটি 1 ঘনমিটার জায়গা দখল করে আছে। আর ঘনমিটার হলো আয়তনের আন্তর্জাতিক একক। তাহলে আমরা বলতে পারি 1 ঘনমিটার সমান হলো 1 মিটার দৈর্ঘ্য গুণ 1 মিটার প্রস্থ গুণ 1 মিটার উচ্চতা। সিজিএস পদ্ধতিতে আয়তনের একক হলো ঘন সেন্টিমিটার। ঘন সেন্টিমিটার। এই ঘন সেন্টিমিটারের ইংরেজি হলো কিউবিক সেন্টিমিটার। কিউবিক সেন্টিমিটার।
একে সংক্ষেপে সিসি বলা হয়। এ কারণে অনেক সময় বলা হয় যে সিজিএস পদ্ধতিতে আয়তনের একক হলো সিসি। এ তো গেল কঠিন পদার্থের আয়তনের একক, কিন্তু কিছুক্ষণ আগে আমরা তরল পদার্থের আয়তন পরিমাপও শিখেছিলাম। তাহলে তরল পদার্থের আয়তন পরিমাপের একক কি? তরল পদার্থের আয়তন পরিমাপের আন্তর্জাতিক একক হলো লিটার। এখন খেয়াল করো, তরল পদার্থের আয়তন পরিমাপের আন্তর্জাতিক একক লিটার, কিন্তু আবার 1 লিটার সমান হলো 1000 সিসি। আবার আমরা জানি যে 1 লিটার সমান কিন্তু 1000 মিলিলিটার। তাহলে দেখো 1000 মিলিলিটার সমান হলো 1 লিটার সমান 1000 সিসি। সুতরাং আমরা বলতে পারি যে 1 মিলিলিটার সমান হলো 1 সিসি। তাহলে দেখো এতক্ষণ আমরা কি কি দেখলাম? আমরা দেখলাম যে কঠিন পদার্থের আয়তন পরিমাপের আন্তর্জাতিক একক হলো ঘনমিটার। আবার সিজিএস পদ্ধতিতে আয়তন পরিমাপের একক হলো ঘন সেন্টিমিটার, যাকে আবার ইংরেজিতে অনেক সময় সিসি বলা হয়। তারপর আমরা দেখলাম যে তরল পদার্থের আয়তন পরিমাপের একক হলো লিটার। আবার আমরা দেখলাম যে 1 মিলিলিটার সমান হলো 1 সিসি। এখন তাহলে চলো দেখি এতক্ষণ আমরা যা আলোচনা করলাম তা থেকে তোমাদের কতটুকু মনে আছে? এই প্রশ্নটির উত্তর দিতে পারো কিনা? প্রশ্ন হলো আমরা কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। আমরা আমাদের আজকের পাঠের শুরুতেই ক্ষেত্রফল নির্ণয় নিয়ে আলোচনা করেছিলাম। একটু মনে করে দেখো তো ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে পারি। আমি বলে দিচ্ছি, ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমাদের কোনো বস্তুর দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করতে হবে। আশা করি আমার আগেই তোমরা বুঝতে পেরেছিলে ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা যায়। তারপর দেখো, কোনো সুষম কঠিন পদার্থের আয়তন নির্ণয়ের সূত্র কি? সুষম কঠিন পদার্থ কোনগুলো ছিল? জ্যামিতি বক্স, বই বা ইটের মতো কঠিন পদার্থগুলোকে আমরা সুষম কঠিন পদার্থ বলেছি। এগুলোর আয়তন আমরা কিভাবে নির্ণয় করেছিলাম একটু মনে করে দেখো। সুষম কঠিন পদার্থের আয়তন নির্ণয়ের সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। কোনো সুষম কঠিন পদার্থের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা গুণ করলে সেই কঠিন পদার্থের আয়তন নির্ণয় করা যাবে। সুতরাং আয়তন নির্ণয়ের সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তারপর দেখো, তরল পদার্থের আয়তন পরিমাপের একক কি? আমরা এই মাত্রই তরল পদার্থের আয়তন পরিমাপের একক নিয়ে আলোচনা করলাম। একটু মনে করে দেখো তো কি ছিল। আমি বলছি, তরল পদার্থের আয়তন পরিমাপের একক হলো লিটার। আশা করি তোমরা কোনো পদার্থের আয়তন নির্ণয় সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে পেরেছো। তাপমাত্রা শব্দটির সাথে কি আমরা পরিচিত? একটু চিন্তা করে দেখো তো, আমাদের বাসায় যখন কারো জ্বর হয় তখন আমরা কি করি? আমরা থার্মোমিটার ব্যবহার করে জ্বর মাপি। দেখো এখানে তোমরা থার্মোমিটারের ছবি দেখতে পাচ্ছ। আসলে থার্মোমিটার ব্যবহার করে জ্বর মাপার অর্থ হলো আসলে থার্মোমিটার দিয়ে শরীরের তাপমাত্রা পরিমাপ করা। আমরা জ্বর হলে আমাদের শরীরের তাপমাত্রা পরিমাপ করি, আর সেটি করি থার্মোমিটার দিয়ে। শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হলে আমরা বলি যে জ্বর আছে। আবার টেলিভিশনের খবরে আমরা সবসময় শুনে থাকি আজকের তাপমাত্রা কত ডিগ্রি। কখনো তাপমাত্রা বেশি থাকে তখন আমরা বলি যে বেশি গরম পড়েছে, আবার কখনো তাপমাত্রা কম থাকে তখন আমরা বলি যে ঠান্ডা পড়েছে। তার মানে তাপমাত্রা হলো আসলে সহজ কথায় গরম বা ঠান্ডা কতটুকু তার পরিমাপ। তাপমাত্রা পরিমাপ করতে আমরা ব্যবহার করি থার্মোমিটার। তোমরা হয়তো কখনো কখনো থার্মোমিটার দেখেছো, অনেকের বাসায়ও হয়তো আছে। শরীরের তাপমাত্রা মাপতে আমরা এরকম ছোট এক ধরনের থার্মোমিটার ব্যবহার করি, আর বাইরের তাপমাত্রা মাপতে আমরা এরকম বড় থার্মোমিটার ব্যবহার করি। তো এই তাপমাত্রা পরিমাপের একক কি? তাপমাত্রা পরিমাপের আন্তর্জাতিক একক হলো কেলভিন। কিন্তু আমরা সাধারণভাবে জ্বর নির্ণয় করতে এবং বাইরের পরিবেশের তাপমাত্রা মাপতে কেলভিন একক ব্যবহার করি না, অন্য একক ব্যবহার করি। এসব ক্ষেত্রে সাধারণত আমরা সেলসিয়াস এবং ফারেনহাইট একক ব্যবহার করি। তাহলে তাপমাত্রা পরিমাপের আন্তর্জাতিক একক কেলভিন হলেও সেলসিয়াস এবং ফারেনহাইট এককও বেশ প্রচলিত। আমাদের আজকের পাঠ এ পর্যন্তই ছিল। চলো তাহলে এখন দেখে নিই আজকের পাঠ থেকে আমরা কি কি শিখলাম। আজকের পাঠ থেকে আমরা শিখলাম কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, কিভাবে কঠিন এবং তরল পদার্থের আয়তন নির্ণয় করতে হয় এবং কিভাবে তাপমাত্রা পরিমাপ করতে হয়।
আজকে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থান করো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসটি আবারও দেখতে চাইলে চোখ রাখো আমার ঘরে আমার স্কুলের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সবাইকে ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। যুগে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা সম্পর্কে আমরা ধারণা লাভ করব। সঙ্গে সঙ্গে আমরা আরো জানবো আধুনিক যুগের বাংলাদেশ সম্পর্কেও। তার আগে চলো আমরা দেখে নেই এই অধ্যায়ের আগের পাঠগুলোতে আমরা কি শিখেছি। এই অধ্যায়ে আগে আরো দুটো ক্লাস আমরা করেছি, সেই ক্লাসগুলোতে আমরা কি কি পাঠ পড়েছি বা কি কি জেনেছি সেগুলো আমরা একটু দেখে নিই। আমরা দেখেছি মুক্তিযুদ্ধ এবং এর প্রেক্ষাপট সম্পর্কে, আমরা জেনেছি প্রাচীন বাংলাদেশের মানব বসতি এবং এর রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক ইতিহাস সম্পর্কে। সেই সঙ্গে আমরা জেনেছি যে প্রাচীন বাংলাদেশের আর্থসামাজিক এবং ধর্মীয় জীবন সম্পর্কেও। আগের পাঠগুলোতে আমরা দেখেছি যে প্রাচীন বাংলার গৌরব, বিনোদন, সংস্কৃতি, স্থাপত্য, তারপর ভাস্কর্য, চিত্রকলা, এগুলো সম্পর্কে আমরা অল্প অল্প ধারণা লাভ করেছি। আজকে আমরা পড়ব প্রাচীন বাংলাদেশেরই গৌরব, ভাষা, সাহিত্য এবং শিক্ষা নিয়ে। চলো আমরা দেখি প্রাচীন বাংলাদেশের গৌরব, ভাষা, সাহিত্য এবং শিক্ষা। প্রথমে বলছি ভাষা এবং সাহিত্য নিয়ে। মহস্থানগড় অর্থাৎ পুণ্ড্রনগরে পাথর খোদাই করা একটি লিপির সন্ধান পাওয়া গিয়েছে। সেই লিপিটিতে ব্রাহ্মী অক্ষরে লেখা এবং সেটি পাওয়া গিয়েছে যে সময়টি, সেই সময়কাল হচ্ছে খ্রিস্টপূর্ব 3য় শতক। খ্রিস্টপূর্ব 3য় শতকে প্রাপ্ত এই লিপিটি, পাথরে খোদাই করা এই লিপিটি হচ্ছে ব্রাহ্মী অক্ষরে লেখা। এছাড়া আমরা দেখেছি যে ভাষা সাহিত্যের ক্ষেত্রে পাল এবং সেন যুগে যেসব শাসকরা ছিলেন তারা নিজেরাও পণ্ডিত ছিলেন, তারা নিজেরাও সাহিত্য চর্চা করতেন এবং তারা সঙ্গে সঙ্গে অন্যকে সাহিত্য চর্চায় উদ্বুদ্ধ করতেন। সেই সময় যে সব পণ্ডিতরা ছিলেন তাদেরকে তারা উদ্বুদ্ধ করত সাহিত্য চর্চার জন্য। পাল যুগের তাম্রশাসনে বিধৃত প্রশস্তি অংশে সংস্কৃত ভাষা চর্চার শৈল্পিক মানসম্পন্ন কাব্যচর্চার প্রমাণ পাওয়া যায়। কবি সন্ধ্যাকর নন্দী রামচরিত পাল যুগে রচিত একটি বিখ্যাত কাব্যগ্রন্থ। এছাড়াও পাল যুগে রচিত হয় চর্যাপদ। তোমরা তো জানোই যে চর্যাপদ বাংলা ভাষার প্রাচীন নিদর্শন হিসেবে কিন্তু বিবেচিত হয়ে থাকে। এ তো গেল পাল রাজার যুগ। এরপরে আসছে সেন রাজবংশ বা সেন রাজদের শাসনামল। সেন রাজারাও কিন্তু অনেক বেশি তারা রাজ্য বিস্তারের সাথে সাথে কাব্যচর্চা এবং সাহিত্য চর্চায়ও নিমগ্ন ছিলেন। তারা তাদের রাজ্য বিস্তার করেছেন, সঙ্গে সঙ্গে তাদের বিদ্যা এবং সাহিত্য নিয়েও অনেক বেশি গবেষণা করেছেন। তারা পণ্ডিতদের সাহিত্য চর্চায় অনেক উদ্বুদ্ধ করতেন। তাদের আমলে যে তাদের রাজসভা ছিল, সেই রাজসভার মধ্যে পণ্ডিত, জ্ঞানী এই তাদের সংখ্যা কিন্তু অনেক বেশি ছিল। দানসাগর এবং অদ্ভুত সাগর এই দুটি রাজা বল্লাল সেনের রচনা। রাজা বল্লাল সেন দানসাগর এবং অদ্ভুত সাগর রচনা করেন। পরবর্তীতে এই রাজা বল্লাল সেনের পুত্র লক্ষণ সেন, যিনি নিজেও একজন কবি এবং একজন সাহিত্যিক ছিলেন, সেই পণ্ডিত কবি তিনি এই অসমাপ্ত অদ্ভুত সাগর রচনাটিকে সমাপ্ত করেন, অর্থাৎ বাবার রেখে যাওয়া অসমাপ্ত রচনাটিকে তিনি সমাপ্ত করেন। তো এই ছিল হচ্ছে পাল বংশ এবং সেন বংশে সাহিত্য এবং ভাষার যে চর্চা ছিল সেটার একটি উদাহরণ। আমরা এখন জানবো শিক্ষা সম্পর্কে। পাল যুগের আগে বাংলাদেশের শিক্ষা সম্বন্ধে খুব বেশি একটা জানা যায়নি। তবে পাল যুগ এবং সেন যুগে শিক্ষার সম্প্রসারণ দেখে অনুমান করা যায় যে মৌর্য এবং গুপ্ত যুগেও শিক্ষার প্রচলন ছিল, অর্থাৎ বাংলাদেশে পাল যুগ সেন যুগের আগেও শিক্ষার প্রচলন ছিল। বাংলাদেশে পাল যুগে বৌদ্ধ বিহার আবিষ্কৃত হয়েছে। বেশ অনেকগুলো বৌদ্ধ বিহার আবিষ্কৃত হয়েছে। এই বৌদ্ধ বিহারগুলো ছিল কিন্তু মূলত এক একটা শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ ব্রাহ্মণ ছাত্ররা এখানে শিক্ষা লাভ করত। এই যে বৌদ্ধ বিহারগুলো, এই বৌদ্ধ বিহারগুলোতে যেই শিক্ষক শিক্ষাদান করতেন তাকে বলা হতো
আচার্য বা ভিক্ষু, আর ছাত্রদের বলা হতো শ্রমণ। ধরো এটা যদি এখন একটা বৌদ্ধ বিহার হয়, সেক্ষেত্রে আমি শিক্ষক, আমাকে বলা হবে ভিক্ষু বা আচার্য, আর তোমরা কি হবে? তোমরা হবে শ্রমণ। বুঝা গেছে? তো আমরা যখন শিক্ষা সম্পর্কে জানবো, তখন আমরা এটা জানবো যে প্রাচীন বাংলায় কিভাবে কিভাবে শিক্ষা প্রদান করা হতো। তোমরা কি জানো যে এখনকার যে আবাসিক বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা ব্যবস্থা আছে, যেখানে নাকি হোস্টেল থাকে, ঠিক তেমন করে এই বৌদ্ধ বিহারগুলোতেও আবাসিক ব্যবস্থা ছিল। মানে ওখানে থাকা খাওয়ার সুবিধা ছিল, ওখানে থেকে ছাত্ররা শিক্ষা গ্রহণ করত। এই ছিল হচ্ছে বৌদ্ধ ছাত্রদের জন্য শিক্ষা ব্যবস্থা। তাহলে এখন হিন্দুদের জন্য কি শিক্ষা ব্যবস্থা ছিল, চলো আমরা একটু দেখি। হিন্দু ছাত্রদের জন্য 3 ধরনের প্রাথমিক বিদ্যালয়ের প্রচলন ছিল। সেই 3 ধরনের বিদ্যালয়গুলো কি কি? একটা হচ্ছে গুরুগৃহ, আরেকটি হচ্ছে চতুষ্পাঠী, আরেকটি হচ্ছে পাঠশালা। গুরুগৃহ কি? গুরুগৃহ হচ্ছে এমন একটা শিক্ষা ব্যবস্থা যেখানে সাধারণত রাজা, মন্ত্রী অর্থাৎ বড় বড় আসনে যারা অধিষ্ঠিত ছিল তাদের সন্তানরাই ওখানে শিক্ষা লাভ করার সুযোগ পেত। গুরুগৃহেতে সন্ন্যাসী যিনি শিক্ষাদান করবেন, তিনি বনের মাঝে একটি কুটির তৈরি করে ওখানে বসবাস করতেন, এবং অভিভাবকরা তাদের সন্তানদেরকে ওই গুরুর কাছে রেখে আসতেন। অর্থাৎ শিক্ষার্থীরা গুরুর কাছে থাকতো, গুরুর কাছ থেকেই লেখাপড়া শিখতো এবং সঙ্গে সঙ্গে জীবন আচরণ সম্পর্কেও ধারণা লাভ করত। যেহেতু গুরুর গৃহে থেকে শিক্ষা গ্রহণ করত, এই জন্য এই শিক্ষা ব্যবস্থার নাম কি ছিল? ছিল গুরু গৃহ। তারপরটা হচ্ছে চতুষ্পাঠী। চতুষ্পাঠী কি? এটা সাধারণত যেসব ছাত্ররা ব্রাহ্মণ ছিল শুধু তারাই এই পদ্ধতিতে শিক্ষা গ্রহণ করত। অর্থাৎ ব্রাহ্মণ ছাত্রদের জন্য আলাদা করে এই শিক্ষা ব্যবস্থা ছিল। ব্রাহ্মণ হচ্ছে এক ধরনের সম্প্রদায়। হিন্দুদের তো বর্ণ, অনেক ধরনের বর্ণ আছে, সেই বর্ণের মধ্যে যারা নাকি একটু উচ্চ বর্ণের তাদেরকে বলা হতো ব্রাহ্মণ। শুধুমাত্র ব্রাহ্মণ ছেলেমেয়েরাই এই ধরনের শিক্ষা গ্রহণ করত। তো এই চতুষ্পাঠীতে সংস্কৃত ভাষায় শিক্ষাদান করা হতো। ব্রাহ্মণ ছাত্রদের সংস্কৃত ভাষায় শিক্ষাদান করা হতো যাতে করে তারা টোলে শিক্ষা অর্জন করতে পারে। টোল কি? টোল হচ্ছে উচ্চ শিক্ষার একটি মাধ্যম, অর্থাৎ হিন্দুদের উচ্চ শিক্ষা গ্রহণের একটি মাধ্যম ছিল হচ্ছে টোল। তাকে টোল বলা হতো। সাধারণত টোল শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় গ্রন্থগুলোই মূল পাঠ্য বিষয় হিসেবে ছিল এবং এটা পড়া হতো সংস্কৃত ভাষায়। এই জন্য টোলে যাতে শিক্ষা গ্রহণ করতে পারে সেই জন্য ছাত্রদেরকে এই চতুষ্পাঠী শিক্ষা ব্যবস্থায় তাদেরকে সংস্কৃত ভাষায় শিক্ষাদান করা হতো। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর আসছে পাঠশালা। পাঠশালা হচ্ছে যেখানে সাধারণ ছাত্রছাত্রীরা শিক্ষা গ্রহণ করার সুযোগ পেত। এখানে তেমন কোনো বৈষম্য ছিল না। পাঠশালাতে এখনকার যেমন স্কুল সেরকম করে শিক্ষা গ্রহণ করত। এই 3টি ছিল হচ্ছে আমাদের এই হিন্দুদের শিক্ষা ব্যবস্থা। এখন তোমাদের আমি একটি কথা বলি, সেটা হচ্ছে ইউরোপ, আমেরিকা, আমরা যাদেরকে এখন উন্নত জানি, সেই ইউরোপে 1200 এবং 13 শতকের দিকে ইউরোপে কিন্তু বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়া শুরু হয়েছে। যেমন ধরো ইতালির বোলোনা বিশ্ববিদ্যালয়, তারপর ফ্রান্সের প্যারিস বিশ্ববিদ্যালয়, ইংল্যান্ডের কেমব্রিজ এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, এগুলো সবগুলো হচ্ছে 12-13 শতকের দিকে। অথচ তোমরা কি জানো যে 8ম শতকের মধ্যেই বাংলাদেশ, ভারতের বিহার এবং পশ্চিমবঙ্গে অনেক বৌদ্ধ বিহার আবিষ্কৃত হয়েছে। অর্থাৎ যেখানে ইউরোপে হয়েছে 12-13 শতকে, সেখানে 8ম শতকেই বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা প্রচলন শুরু হয়ে গিয়েছিল। এবং এই শিক্ষা ব্যবস্থায় যে শুধুমাত্র ধর্মীয় শিক্ষা দেওয়া হতো তা কিন্তু না, এখানে চিকিৎসাবিদ, জ্যোতির্বিদ এবং জীবনের অনেক গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে শিক্ষা প্রদান করা হতো। এখন আমরা জানবো মধ্যযুগের বাংলাদেশ সম্পর্কে। মুসলমানদের শাসন ক্ষমতা লাভের পর থেকেই মূলত বাংলাদেশে মধ্যযুগের সূচনা ঘটে। 1204 খ্রিস্টাব্দে রাজা লক্ষণ সেনকে পরাজিত করে তুর্কি মুসলমান সেনাপতি, তার নাম দেখো ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, তিনি বাংলাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। অর্থাৎ তিনি মুসলিম সেনাপতি, তিনি কিন্তু লক্ষণ সেনকে পরাজিত করে তিনি ক্ষমতা নিয়ে নেন। তো এর আগে কিন্তু ভারতে মুসলমান শাসন প্রতিষ্ঠা হয়ে গিয়েছিল। ভারতের রাজধানী ছিল দিল্লি। সেখান থেকে দিল্লির যেসব সুলতান ছিলেন তারা বিভিন্ন শাসন পরিচালনা করতেন। তো তারা বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গাতে সেনাপতিদের পাঠিয়ে জায়গা দখল করে নিতেন এবং সেই জায়গাগুলো তারা শাসন করত। বিভিন্ন প্রদেশ, বিভিন্ন দেশের বিভিন্ন অংশকে তারা
দখল করে শাসন করত। এই সেনাপতিরা আসলে প্রশাসকের ভূমিকায় ছিলেন। তো দিল্লি থেকে বাংলাদেশ বা এই দূরত্ব ছিল কিন্তু অনেক বেশি। এই দূরত্বের কারণে এবং যখন সেনাপতিরা দেখতে পেল যে ধন সম্পদে ভরপুর একটা অংশ তারা শাসন করছে, কিন্তু তারা থাকছে হচ্ছে সুলতানের অধীনে, তখন তারা ভাবলো কি জানো, তখন তারা ভাবলো যে আমরাই না কেন এটা নিজেরাই শাসন করি, বা আমরাই এটা নিজেদের শাসনে নিয়ে আসি, আমরা দিল্লির সুলতানের অধীনস্থ থেকে এটা শাসন করব না, আমরা নিজেরাই এটাকে শাসন করব। তো এমন করে যখন তারা যখন এটা করার চিন্তা ভাবনা করলো, তখন এই খবর যখন দিল্লিতে পৌঁছায়, তখন দিল্লি সুলতান আবার কি করেন, তখন আবার সেনা পাঠিয়ে বিক্ষোভ দমন করেন, বা এই যে তারা স্বাধীন করার চেষ্টা করতো সেটাকে দমন করেন। এভাবে জয় পরাজয়ের মধ্যে দিয়ে কিন্তু চলতে থাকে। এভাবে চলতে চলতে একটা সময় পুরো বঙ্গদেশ বা পুরো বাংলাদেশটা কিন্তু স্বাধীন হয়ে যায়, মানে পুরো ওই অঞ্চলটি স্বাধীন হয়ে যায়। এই স্বাধীনতা টিকে থাকে প্রায় 1338 থেকে 1538 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপর 1526 খ্রিস্টাব্দে দিল্লির যখন সুলতানি শাসন আমলের অবসান ঘটে, তখন ভারত দখল করে নেয় আরেকটি মুসলিম জাতি, তার নাম হচ্ছে মোঘল। তো মোঘলরা দিল্লির সুলতানদের অবসান ঘটিয়ে মোঘল আমল শুরু করে দেয়। তো মোঘল বাদশারা বা মোঘল রাজারা যখন শাসন প্রতিষ্ঠা করেন, তখন তারা অনেকভাবে চেষ্টা করেন যে বাংলাদেশকে, বা এই বাংলাদেশ তো তখন বাংলাদেশ হিসেবে ছিল না, তখন যে অঞ্চলটা ছিল বাংলাদেশে, সেই অঞ্চলটাকে তারা দখল করে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু তারা সফল হন না। তার কারণ কি জানো? তার কারণ হচ্ছে তখন আফগান বংশের শাসক কিছুকাল তখন তারা নিয়োজিত ছিল বাংলাদেশের, মানে এই অঞ্চলের স্বাধীনতা টিকিয়ে রাখার কাজে। তাদের মধ্যে একজন বিখ্যাত নেতা ছিল, তার নাম ছিল শের খান। তিনি মোগলদের হাত থেকে বাংলাদেশ স্বাধীনতা রক্ষা করেন। বেশ কিছুদিন পর্যন্ত তিনি এই স্বাধীনতা রক্ষা করেন, আর তখন থেকে চালু হয়ে যায় বাংলাদেশে হচ্ছে আফগানি শাসন ব্যবস্থা। এই আফগানি শাসন ব্যবস্থা যখন চলে, তখন কিন্তু তোমরা নাম শুনেছ সম্রাট আকবর। সম্রাট আকবরও বাংলাদেশ জয় করার চেষ্টা করেছিল, কিন্তু তিনি করতে পারেননি। তারপর বাংলাদেশের যে বড় বড় জমিদার ছিল, তাদেরকে একত্রিত বলা হতো হচ্ছে 12 ভূঁইয়া। এই 12 ভূঁইয়ার একত্রিত হয়ে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করে। কারণ বাংলাদেশ বলতে কি, তারা এই অঞ্চলটাকে নিজেদের ক্ষমতায় রাখতে চাচ্ছিল, এজন্য তারা অন্যকে প্রবেশ করতে দেয়নি, অন্যের অধীনে যেতে দেয়নি। তারা এই স্বাধীনতা টিকিয়ে রাখার এবং রাখতে অনেক অংশে সফলও হয়েছিল। তবে শেষ পর্যন্ত মুঘল সম্রাট জাহাঙ্গীর 1610 খ্রিস্টাব্দে তিনি দখল করে নেন ক্ষমতা। তবে শেষ পর্যন্ত যখন নাকি জাহাঙ্গীর এই 1610 খ্রিস্টাব্দে ক্ষমতা দখল করে নেন, তখন সেই আমল থেকে শুরু করে মুঘল শাসন চলে হচ্ছে 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত। অর্থাৎ মোগলদের আন্ডারে আমরা ছিলাম হচ্ছে 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই যে সুলতানি আমল থেকে শুরু করে মুঘল আমল পর্যন্ত যে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়েছিল, এই পুরোটা সময়কে বলা হয় হচ্ছে মধ্যযুগ। তোমরা বুঝতে পেরেছো তাহলে মধ্যযুগ কোনটি? সুলতানি আমল থেকে শুরু করে মুসলিম শাসনের আমলটা, সুলতান থেকে মোগল এই পর্যন্ত যে আমলটা, যেটা নাকি ছিল সাধারণত মুসলিম শাসকদের আন্ডারে, এই সময়টাকে আমরা বলছি মধ্যযুগ। এরপরে আমরা জানবো আধুনিক যুগের বাংলাদেশ সম্পর্কে। আধুনিক যুগে বাংলাদেশ প্রাচীন কাল থেকেই ছিল কিন্তু ভারত উপমহাদেশের একটি অংশ হিসেবে। তো মুসলমানদের শাসন আমলের অবসান ঘটিয়ে যখন ভারতীয় উপমহাদেশ ইংরেজদের অন্তর্ভুক্ত হয়, ইংরেজরা এদেশে এসেছিল বাণিজ্যের উদ্দেশ্যে, তারা যখন মুসলমানদেরকে হটিয়ে নিজেরা ক্ষমতা গ্রহণ করলো, তখন থেকে আমরা ইংরেজ শাসনের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। তারা ছিল 1757 থেকে 1947 সাল পর্যন্ত, অর্থাৎ প্রায় 200 বছর ধরে ইংরেজদের অন্তর্গত ছিল হচ্ছে এই ভারতীয় উপমহাদেশ। তো এই 200 বছরের মধ্যে প্রথম 100 বছর ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনে, আর তারপরের 100 বছর ছিল ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া তার শাসনে। তো ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া তার শাসন পরিচালনা করতেন ইংরেজ শাসকদের দিয়ে। তো দেখা গেছে যে এই পুরোটা সময়, এই পুরো 200 বছর ধরে ব্রিটিশদের শাসনের অন্তর্ভুক্ত ছিল ভারতীয় উপমহাদেশ। তো যখন নাকি এই ভারতীয় উপমহাদেশে তাদের শাসন ব্যবস্থা 200 বছর ধরে চলছিল, তখনও আগের মতো এই নিপীড়ন, এই বৈষম্য, তারপরে তাদের এই শাসন শোষণের বিরুদ্ধে বাঙালি কিন্তু গর্জে ওঠে। বাঙালি তখন আন্দোলনে লিপ্ত হয়। তারপরে 1947 সালে ইংরেজ দেশ থেকে বাধ্য হয়।
ভাগ হয়ে যায়, একটি হচ্ছে ভারত, একটি হচ্ছে পাকিস্তান, দুইটি আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে। তো যখন দুটি আলাদা স্বাধীন অংশ হচ্ছে পাকিস্তান, তো পাকিস্তানের পুরো দেশটি দুইটি অংশে বিভক্ত হয়, যুক্তরাজ্য হিসেবে দুইটি অংশে বিভক্ত হয়, একটি হচ্ছে পশ্চিম পাকিস্তান, একটি হচ্ছে পূর্ব পাকিস্তান। পূর্ব এবং পশ্চিম পাকিস্তান নিয়ে হচ্ছে মূল পাকিস্তান গঠিত। এই দুই দেশের মাঝখানে কিন্তু অনেক ডিস্টেন্স বা দূরত্ব ছিল, সেই দূরত্ব ছিল প্রায় 1000-এরও বেশি, অর্থাৎ 1200 মাইলের মতন। তো 1947 সালে রাষ্ট্র স্বাধীন হিসেবে পাকিস্তান ঠিকই স্বাধীনতা লাভ করেছে, কিন্তু পূর্ব পাকিস্তানের বাঙালিরা কিন্তু আসলে স্বাধীনতার স্বাদ লাভ করতে পারেনি। কারণ তখনও তারা কি ছিল জানো? তখনও তারা ছিল এই পশ্চিম পাকিস্তানের শাসন, শোষণ এবং বৈষম্যের অন্তর্ভুক্ত। তারা আসলে স্বাধীনতার স্বাদই লাভ করতে পারেনি। তো তারা এই শাসন, শোষণ, বৈষম্যের জন্য তারা আবার কি করে, যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন আমরা কি করি? যুদ্ধ করি। তো যুদ্ধ করে স্বাধীনতা আনার চেষ্টা করলো। 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি পেল স্বাধীনতা। 1971 সালের মার্চ মাস থেকে শুরু করে ডিসেম্বর মাস পর্যন্ত দীর্ঘ 9 মাস জুড়ে চলে একটি রক্তক্ষয়ী সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। এই সংগ্রামে 30 লক্ষ লোক শহীদ হয়, অসংখ্য মা বোন তাদের ইজ্জত হারান, জনপদ ধ্বংস হয়, রাস্তাঘাট ধ্বংস হয়, অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হই আমরা। পাকিস্তান হানাদার বাহিনী আমাদেরকে অনেকভাবে নির্যাতন করে, কিন্তু তারপরও বাঙালি মাথা উঁচু করে দাঁড়ায়। এই বাঙালি মাথা উঁচু করে দাঁড়ায় 16ই ডিসেম্বরে। 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। তো এইভাবে বিশ্ব মানচিত্রে জন্ম হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে নতুন একটি রাষ্ট্রের, যেই রাষ্ট্রে এখন আমরা বাস করছি। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা দেখি এই অধ্যায়ে আমরা, এই ক্লাসে আমরা কি কি শিখলাম। আমরা শিখলাম বা জানলাম প্রাচীন বাংলার গৌরব, ভাষা, সাহিত্য এবং শিক্ষা সম্পর্কে। আমরা এই পাঠে আরো জেনেছি মধ্যযুগের বাংলাদেশ সম্পর্কে। আমরা ধারণা লাভ করেছি আধুনিক যুগের বাংলাদেশ সম্পর্কেও। এখন একটি বাড়ির কাজ দিব, সেই বাড়ির কাজটি তোমরা যদি আজকের ক্লাসটি ভালো করে বুঝে থাকো তাহলে বাড়ির কাজটি খুব সহজেই করে ফেলতে পারবে। এই বাড়ির কাজটি করে আমরা রেখে দেব, যখন আমাদের স্বাভাবিক স্কুল শুরু হবে তখন আমরা এটা শ্রেণী শিক্ষকের কাছে জমা দেব। তাহলে চলো দেখি বাড়ির কাজটা কি। আজকে প্রথম বাড়ির কাজটা হচ্ছে প্রাচীন বাংলাদেশের সাহিত্য ও শিক্ষা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। অর্থাৎ প্রাচীন বাংলাদেশের গৌরব যে সাহিত্য এবং শিক্ষা ছিল সেগুলো সম্পর্কে তুমি সংক্ষেপে আলোচনা করবে। এরপর 2 নম্বর বাড়ির কাজটা খুবই সহজ। সেটা কি? সেটা হচ্ছে আধুনিক যুগে বাংলাদেশের শাসনের দায়িত্বে যারা ছিল তাদের একটি ধারাবাহিক তালিকা তৈরি করো। অর্থাৎ আধুনিক যুগে যারা বাংলাদেশ শাসন করেছে তাদের একটি তালিকা করব, জাস্ট ধারাবাহিকভাবে। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসটি পুনরায় দেখতে চাইলে চোখ রাখো আমার ঘরে আমার স্কুলের অফিসিয়াল ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সরকারি বিধি মেনে বাসায় অবস্থান করো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার ঘরে আমার স্কুলের আজকের পাঠে তোমাদেরকে শুভেচ্ছা। আজকে আমরা গণিতের অষ্টম অধ্যায়ের সমান্তরাল সরলরেখার কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এই পাঠ শেষে আমরা সমান্তরাল সরল রেখা ও ছেদক দ্বারা উৎপন্ন কোণের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারব। দুইটি সমান্তরাল সরল রেখাকে একটি সরল রেখা ছেদ করলে একান্তর কোণ জোড়া সমান হয়, এটি প্রমাণ করতে পারব এবং অনুশীলনী থেকে এ সংক্রান্ত কিছু